আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক্সকিউজ মি, ভেতরে কালো শাড়ি পরা 23 থেকে 24 বছরের একটা মেয়ে দেখেছেন? খেয়াল করিনি। একটু দেখবেন প্লিজ, আমার স্ত্রীকে কলে পাচ্ছি না, আর ভেতরে গিয়েও দেখা সম্ভব না, খুব দরকার ওকে। জি, আমি দেখছি। মহিলাটি কয়েক মিনিট পর ফিরে এসে বলল, ভেতরে উনি নেই। আদ্রিসার কথা না বলে বেরিয়ে গেল। বাইরে গিয়ে সেজানকে পেয়ে বলল, ভাই পেয়েছেন? না সেজান, বুঝতে পারছি না কোথায় গেল। এই গার্ডেনে খুঁজেছেন? না, ওখানে কি করবে? ভাবি তো এমন পার্টিতে আগে কখনো আসেনি, হয়তো ভালো লাগছিল না তাই বাইরে এসেছে। সেজান রুষাকে খুঁজতে লাগলো। আদ্রিস নিজের চুল টানছে আর রুষার নাম ধরে ডাকছে। আদ্রিস হঠাৎ দূরে একটা মেয়েকে বসে থাকতে দেখলো। আদ্রিস কিছুটা কাছে গেল। রুষা ঘাসের উপর বসে বোতল থেকে পানি নিয়ে মাথায় দিচ্ছে। রুষা। আদ্রিসের গম্ভীর কণ্ঠস্বর শুনে হাত থেকে বোতল পড়ে গেল। ঘুরে আদ্রিসের দিকে চেয়ে আছে। আদ্রিস হাঁটু কেড়ে বসে ওর দুই বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এখানে তুমি কি করছো? তোমাকে ওখানে চুপচাপ বসে থাকতে বলিনি? হ্যাঁ বলেছিলেন। তাহলে এখানে কি করছো? সেজান ওদের দেখে ওদের কাছে চলে এলো। সেজানকে দেখে আদ্রিস রুষাকে ছেড়ে উঠে দাঁড়ায়। ভাবি এখানে বসে আছেন কেন? পার্টিতে কি সব ড্রিঙ্কস খেতে দিল, ওসব খেয়ে আমার বমি আসছিল, কিন্তু ওয়াশরুম খুঁজে পাচ্ছিলাম না, আর বমিও কন্ট্রোল করতে পারিনি, তাই এখানে চলে এসেছি। বমি করে টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে বসে মুখ ধুয়ে মাথায় পানি দিচ্ছিলাম। আদ্রিস স্থির দৃষ্টিতে রুষার দিকে চেয়ে আছে। রুষা সেজানকে উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে আদ্রিসের দিকে তাকাচ্ছিল। আদ্রিস শুধু জিজ্ঞেস করলো, তোমার মোবাইল কোথায়? ব্যাগে। ব্যাগ কোথায়? যেখানে বসেছিলাম সেখানে। ব্যাগ মোবাইল ওখানে ফেলে চলে এলে? সেজান খেয়াল করছে আদ্রিস রেগে যাচ্ছে, তাই ওর প্রশ্ন করা থেকে বাধা দিতে রুষাকে বলল, ভাবি উঠুন, বাসায় গিয়ে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। রুষা আদ্রিসের দিকে একবার চেয়ে সেজানকে বলল, আমি এখন ঠিক আছি। হাত বাড়িয়ে দিলে ওঠার জন্য। সেজান আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস তখনও চুপচাপ ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। রুষার হাত ধরে ওঠালো, ওর হাত জোরে চেপে ধরলো। রুষা না পারছে সহ্য করতে, আর না পারছে কিছু বলতে। আদ্রিস রুষাকে নিয়ে গাড়িতে বসলো। সেজান ওর ব্যাগ নিয়ে এলো। সারা রাস্তায় আদ্রিস কিছু বলেনি। রুষা বাড়িতে ফিরে আদ্রিসের আগেই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় আধা ঘন্টা ধরে ভিতরে আছে। আদ্রিস কোট টি শার্ট খুলে অধৈর্য হয়ে বসে আছে। আজ অনেক কিছু জানার আছে, অনেক বোঝাপড়া আছে রুষার সাথে। রুষা শাড়ি হাতে নিয়ে সুতির একটা জামা পরে বের হলো। আদ্রিসকে খালি গায়ে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। ওকে ইগনোর করে আলমারিতে শাড়ি রাখতে ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিস উঠে গিয়ে পাশের আলমারি থেকে একটা শার্ট নিয়ে পরে রুষার মুখোমুখি দাঁড়ালো। রুষা আমতা আমতা করে বলল, কিছু বলবেন? আদ্রিস এতক্ষণ বোম হয়েছিল, এখন যেন বিস্ফোরিত হলো। ওকে আলমারির সাথে চেপে ধরে বলল, কি করতে চাইছো তুমি? কি চলছে তোমার মনে? রুষা ভয়ে ভয়ে বলল, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তুমি দেখতে যতটা মাসুম ঠিক ততটা মাসুম না। তোমার ভেতরে অনেক প্যাচ আছে। বমি করার ড্রামা কেন করলে? আমি ড্রামা করিনি। শাট আপ। আমাকে দেখে তোমার এতটা বোকা মনে হয়? তোমার ড্রামা আমি খুব সহজেই ধরতে পেরেছি। আজ যা করেছো সব ইচ্ছাকৃতভাবে করেছো। সেজানের সামনে চুপ ছিলাম, কিন্তু এখন আমি জানতে চাই কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার ধৈর্যের না ভালোবাসার? আপনার ধৈর্যের পরীক্ষা আমি কেন নিব? তাহলে ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? রুষা ওর দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নিল। আদ্রিস ওর নিরাপত্তায় কিছু বুঝে নিল। তারপর একটা ছুরি নিয়ে ফিরে এলো। রুষা ছুরি দেখে ভয়ে আলমারির সাথে লেপটে গেছে। আদ্রিস ওর চোখের সামনে ছুরিটা নিলে ও চোখ বন্ধ করে ফেলে। ক্যাচ শব্দে রুষা চোখ মেলে। আদ্রিস ওর দিকে চেয়ে আছে। রুষা কৌতূহল নিয়ে আদ্রিসের হাতে রাখা ছুরিটার দিকে তাকালো। তাতে রক্ত, আর আদ্রিসের বাম হাত থেকে রক্ত ঝরছে। রুষা আঁতকে উঠে নিচের মুখ চেপে ধরে। আদ্রিস আবারও হাতে ছুরি দিয়ে আঘাত করলো। রুষা আর সহ্য করতে পারছে না। কি করছেন? পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তোমার আচরণ, রোজ রোজ ড্রামা, আমাকে পাগল করে দিচ্ছে। আদ্রিস আবারও নিচের হাতে আঘাত করলো।
কিভাবে প্রমাণ করব? কি পরীক্ষা তুমি চাও? কি করলে তুমি ক্ষান্ত হবে? আমি কোনো পরীক্ষা প্রমাণ চাই না। আপনি থামুন প্লিজ, প্লিজ থামুন। ওটা ফেলে দিন, আমার ভয় লাগছে, মাথা ঘুরছে, ওটা ফেলে দিন। আদ্রিসের হাত থেকে গলগল করে মেঝেতে রক্ত পড়ছে। ও ছুরিটা ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। রোষা মেঝেতে বসে পড়ল। আদ্রিসের আচরণ বলছে ও সুস্থ নয়। রোষার প্রথম দিন থেকেই মনে হচ্ছে ওর মাথায় কোনো সমস্যা আছে। রোষা চোখের পানি মুছিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো। আদ্রিসের হাত ব্যান্ডেজ করে দিচ্ছে মিজান চাচা। রোষা রিল্যাক্স হলো ব্যান্ডেজ করতে দেখে। সকাল সকাল রোষা পত্রিকা দেখতে বসেছে। ওকে একজন কল করে জানিয়েছে ওর ছবি ছাপানো হয়েছে পত্রিকায়। গতকাল রাতের পার্টির ছবি, সাথে ওদের বিয়ে নিয়ে আর্টিকেল ছাপা হয়েছে। দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। আদ্রিস কফি খেতে খেতে রুষাকে একবার দেখলো। ও মনোযোগ দিয়ে পত্রিকায় কিছু দেখছে। আদ্রিস ওকে পাত্তা না দিয়ে নাস্তা করতে বসলো। একজন সার্ভেন্ট রুষাকে বলল, ম্যাম স্যার নাস্তা করার জন্য ডাকছেন। রুষা পত্রিকা রেখে খেতে গেল। একবার আদ্রিসের দিকে চেয়ে চেয়ার টেনে খেতে বসলো। খেতে খেতে আদ্রিসের দিকে কয়েকবার তাকালো। আদ্রিস নিজের মতো খাচ্ছে, ওকে পাত্তা দিচ্ছে না। আপনার হাত এখন ঠিক আছে? আদ্রিস অনেকক্ষণ পরে উত্তর দিল, কখনো দেখেছো একদিনে গভীর ক্ষত শুকাতে? রুষা যা বোঝার বুঝে নিল, তাই আর কথা বাড়ালো না। গভীর ক্ষত দ্বারা শুধু হাতই না, রুষার আচরণকে বোঝাচ্ছে। আদ্রিস চলে যেতেই রুষার মোবাইলে কল এলো। রুষা জামার পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করলো। হ্যালো? পুরুষালী কণ্ঠস্বর কিছুটা রাগ নিয়ে জিজ্ঞেস করলো, নিউজ পেপার কি ছাপিয়েছেন মিস্টার আদ্রিস আফসানের স্ত্রী রুষা আফসান? আদ্রিসের সাথে আমার বিয়ে হয়েছে। এত বড় বিজনেসম্যান, স্ত্রীর ছবি পত্রিকায় ছাপা হওয়াটা আশ্চর্যের বিষয় না। শাট আপ, পাগল হয়েছিস? কি করছিস? নিজের জীবন নিজেই ধ্বংস করছিস। ওর কাছ থেকে চলে আয়। হ্যাঁ, এত সহজ? এইসব বাদ দাও, তোমাকে একটা কথা বলার আছে, যদিও আমি শিওর না। হ্যাঁ বল। আদ্রিস হয়তো সুস্থ নয়, ওর একটা সমস্যা আছে। যেমন? ও মানসিক রোগী, যাকে বলে পাগল। পাগল তো তুই। ও পাগল হলে এত বড় সাম্রাজ্য চালায় কি করে? তোর সাথে কিছু পাগলামি করেছে? তুই এই ব্যাপারে ওর সাথে কথা বলে দেখ। আমার ওর সাথে তেমন কথা হয় না, আর এরকম একটা ব্যাপার কি করে জিজ্ঞেস করব? মেডিকেল রিপোর্ট কিছু নেই? পাইনি, তবে একটা কথা কি জানো, ওর আলাদা একটা ঘর আছে। আমরা যে ঘরে থাকি সেখানে ওর সব কিছু আছে, কিন্তু এটা ওর আসল ঘর নয়। বিয়ের পর আমার সাথে এ ঘরে থাকেই, কিন্তু ওর একটা আলাদা ঘর আছে যেখানে আগে থাকতো। সেখানে খোঁজ করে দেখ। পাগল, ওর ঘরে কারোর ঢোকার পারমিশন নেই, সবসময় লক থাকে। তবে মর তুই, যা খুশি কর। বলে খট করে কল কেটে দিল। রুষা আলতো হাসলো। রুষা আদ্রিসের পালিত কুকুর ইলোকে নিয়ে খেলছে। ইলো নামটা শুনে প্রথম দিন রুষা বেশ অবাক হলো। কুকুরের নাম ইলো, এটা কেমন নাম? পরে ভাবলো আদ্রিস যেমন উদ্ভট তেমনি কুকুরের নামও। ইলো আদ্রিসের ঘরের দরজার কাছে চলে গেছে। রুষাও পিছনে পিছনে ওকে ধরতে গেল। তারপর আদ্রিসের দরজার দিকে তাকালো। ইলোকে কোলে নিয়ে দরজার উপরের সিসি ক্যামেরা দেখে কিছুক্ষণ ভেঙচি কেটে চলে গেল। রুষা একা একা বলছে, দরকার নেই বাবা, এত চিন্তা মাথায় আনিস না রুষা। তবে আদ্রিস তোর মাথাটাই কেটে দেবে। এই ঘর থেকে মেপে মেপে 20 হাত দূরে থাকবি, তবেই বেঁচে থাকবি। গভীর রাত। আদ্রিস কাজ করতে করতে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমে আলো জ্বলছে। শব্দটা কোথা থেকে আসলো বোঝার চেষ্টা করছে। দাঁড়িয়ে কান খাড়া করলো। হঠাৎ করেই আলো নিভে গেল। আদ্রিস বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। আদ্রিস অতি সাবধানে কদম রাখছে। কারো ছায়া চোখে পড়ল। ছায়াটা এপাশ থেকে ওপাশে চলে গেল। আদ্রিস উচ্চস্বরে জিজ্ঞেস করলো, কে ওখানে? বেরিয়ে এসো বলছি। আদ্রিস ছায়াটা আর দেখতে পাচ্ছে না। পুরো বাড়িতে হুলুস থুলুস পড়ে গেছে। আদ্রিস চেঁচিয়ে সব গার্ডকে ডেকে অ্যালার্ট হতে বলল। মেইন সুইচ অন করে সবাইকে চারিদিকে ছড়িয়ে পড়তে বলল। কোনোভাবেই যেন লোকটা পালাতে না পারে। আদ্রিস রিভলভার নিয়ে উপরে খুঁজে না পেয়ে সিঁড়ি পেয়ে কয়েকবার নিচে নামতেই থমকে গেল। তারপর রুষার রুমে গেল। দরজা খোলার শব্দে রুষা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে পড়ল। আদ্রিস ওকে ধাক্কা দিচ্ছে আর বলছে, রুষা, এই রুষা, উঠো। রুষা ঘুম ঘুম চোখে ওর দিকে চেয়ে জিজ্ঞেস করলো, সকাল হয়ে গেছে?
না, বাড়িতে একজন আগন্তুক ঢুকেছে, ওর খোঁজ চলছে। তুই সাবধানে থেকো, দরজা ভেতর থেকে লক করে রাখো। মুহূর্তেই রুষার ঘুম উবে গেল। উঠে বসে জিজ্ঞেস করলো, খুন করতে আসেনি তো? আমার ভয় লাগছে। ভয় পাওয়ার কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো, দরজা বন্ধ করে বসে থাকো। আমি দুজন গার্ডকে তোমার পাহারায় পাঠাচ্ছি। রুষা আদৃশের হাত চেপে ধরে বলল, এই না না না, আমাকে এখানে একা ফেলে যাবেন না, আমার খুব ভয় লাগছে। আপনি এখানে বসে থাকুন। কিন্তু আমার বাইরে যাওয়াটা জরুরি, বোঝার চেষ্টা করো। তাহলে আমাকে নিয়ে যান, আমি একা থাকতে পারবো না। আমাকে একা পেয়ে যদি মারতে আসে। আদৃশ না পেরে ওকে সাথে নিয়ে গেল। আদৃশের হাত ধরে ওর সাথে হাঁটছে। আদৃশ চারিদিকে খুঁজছে আর গার্ডকে জিজ্ঞেস করছে, ওই আগন্তুক দেখতে কেমন? হুডি পরা ছিল। যখন দেখলেন তখন গুলি করে দিলেই তো হতো। আমার হাতে রিভলভার ছিল না, তাছাড়া আমি ওকে স্পষ্ট দেখিনি। রোষা আদৃশের সাথে চিপকে আছে আর চারিদিকে ভয়ে ভয়ে দেখছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে কাউকে খুঁজে পাওয়া যায়নি। লোকটা অত্যন্ত চালাক, ঠিক সুযোগ বুঝে এতগুলো লোকের চোখ পাকি দিয়ে পালিয়েছে। আদৃশ গার্ডদের উপর কিছুক্ষণ চেঁচামেচি করলো। আদৃশ শুয়ে পড়লেও রোষা বিছানায় বসে আছে, ওর চোখে মুখে ভয় স্পষ্ট। আদৃশ ধমক দিয়ে বলল, এখনো বসে আছো কেন? বললাম তো চলে গেছে। যদি বাড়িতেই থেকে থাকে, ধরুন কোথাও লুকিয়ে আছে, সবাই ঘুমিয়ে পড়ার পরে বের হয়ে আমাদের রুমে চলে আসলো তখন? আদৃশ কিছুক্ষণ রোষার মুখের দিকে চেয়ে থেকে ওকে এক টানে নিচের বুকে ফেলে দিল। রোষা হুমড়ি খেয়ে পড়ল। ও কিছু বুঝে ওঠার আগেই আদৃশ ওকে নিচে ফেলে ওর উপর শরীরের ভার ছেড়ে দিল। রোষা হকচকিয়ে গেল। আদৃশ ওর গালে ঠেকিয়ে বালিশে মুখ গুজে বলল, তুমি এখন নিরাপদ স্থানে আছো, তোমার উপর আচর আসার আগে আমার মৃত্যু হবে, নিশ্চিন্তে ঘুমাও। রোষা হতবাক হয়ে গেল ওর কথা শুনে। আদৃশ রোষার হৃৎপিণ্ডের ধুকপুকানি স্পষ্ট অনুভব করতে পারছে। রোষার গালে আদৃশের চুলগুলো সুরসুরি দিচ্ছে। রোষা সত্যিই নিরাপদ অনুভব করছে। নিজের অজান্তেই এক হাত আদৃশের পিঠে রাখতে গিয়েও সরিয়ে ফেলল। সকালে ঘুম ভেঙে রোষা আদৃশকে দেখেনি। বিছানা ফাঁকা, ঘড়িতে 7:30 বাজে। রোষা উঠে বসলো। ওয়াশরুমের দরজা খোলা। রোষা ফ্রেশ হয়ে এসে নিচে গেল। সেজান এসেছে। আদৃশ ওর সাথে কথা বলছে। অন্য কোনো দিকে ওর খেয়াল নেই। নিশ্চয়ই গতকাল রাতের ঘটনা নিয়ে কথা বলছে। রোষার ঘাড় ব্যথা করছে। রোষা ঘাড় নাড়াতে নাড়াতে বাইরে গিয়ে দাঁড়ালো। বাগানে একটু হাঁটা যাক। রোষা এক মনে হাঁটছে। হঠাৎ দেওয়ালের কাছে কালো কিছু একটা পড়ে থাকতে দেখলো। রোষা সেটা হাতে তুলে নিল। একটা বড় হুডি। রোষা সেটা নিয়ে দ্রুত বাড়িতে ঢুকলো। আদৃশের সামনে যেতেই ওর হাতের দিকে চমকে চেয়ে রইল। তোমার হাতে এই হুডি? তোমার হাতে কি করে এলো? কোথায় পেলে? রোষা কিছুটা ঘাবড়ে গেল। বাগানের কর্নারে দেয়ালের কাছে পেয়েছি। সেজান রোষার হাত থেকে নিয়ে আদৃশের দিকে তাকালো। আদৃশ বলল, এটাই। সেজান, বাড়ির সিকিউরিটি আরো কড়া করো। জি ভাই, সব ব্যবস্থা করছি। সেজান বাইরে চলে গেল। আদৃশ দাঁড়িয়ে হুডিটা হাতে নিল। আদৃশের মনে হচ্ছে কেউ ওকে বারবার হারিয়ে দিচ্ছে। এর আগে এভাবে কখনো হারেনি। রোষা আদৃশের দিকে চেয়ে আছে। আদৃশ গভীরভাবে হুডিটা দেখছে। কথা আশ্রমের জন্য কেনাকাটা করছে। টাকা মিটিয়ে ব্যাগটা তুলে ওর চোখ বড় বড় হয়ে গেল। এত ভারী ব্যাগ! তাড়াতাড়ি নিচে রেখে দিল। হাতের দিকে তাকালো। ফর্সা হাত মুহূর্তেই লাল হয়ে গেছে। এ তো দেখছি অনেক ভারী, আমি তো ফুলতেই পারছি না, নেব কি করে? কিন্তু কিছু করার নেই, নিতে তো হবেই। কথা আবারও ব্যাগ তুলতে যায়, তার আগেই অন্য কেউ ওর ব্যাগ তুলে নেয়। কথা ঘুরে সেজানকে দেখে হাঁ করে রইল। আপনি এখানে? সেজান ভুরু কুচকে বলল, কেন, ভূত দেখলে নাকি? না, আমার এখানে আসা নিষেধ। আপনার মতো হাইফাই মানুষ এখানে আশা করা যায় না, তাই। শাট আপ, কোথায় নিতে হবে তাই বলো। কথার খেয়াল হলো ও ভারী ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছে। নামিয়ে রাখুন। কোথায় নিতে হবে তাই বলো। আপনি কেন নেবেন? আমি নিতে পারবো, আপনি রেখে দিন। সেজান তাচ্ছিল্য হেসে পড়ল, এই 2 কেজি ওজনের শরীর নিয়ে এই ব্যাগ তুলবে? কথার কপাল কুঁচকে এলো। ওর স্বাস্থ্য নিয়ে মজা করলো। ওর খুব রাগ হচ্ছে। রাখুন, ব্যাগ রাখুন বলছি। এখানে আপনার গুন্ডামি চলবে না, আমি নিজেই নিতে পারবো। মারবো একটা থাপ্পড়। এত ভারী একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? কোথায় নিতে হবে তাড়াতাড়ি বলো। কথা রাস্তা দেখিয়ে বলল, ওখানে সিএনজি দাঁড় করিয়ে রেখেছি। সেজানার কথা সেখানে গিয়ে কোনো সিএনজি দেখতে পেল না। সেজানা ওর দিকে রাগি মুখ করে তাকাতেই কথা বলল,
এখানেই দাঁড় করিয়ে রেখে গিয়েছিলাম। ব্যাটা শৈতান চলে গেছে, ওকে পাই একবার নাক ফাটিয়ে দেব। না, এতে ওনার দোষ নেই, অ্যাকচুয়ালি দোষ আপনার। আপনি বক বক করে আমার দেরি করে ফেলিয়েছেন, তাই চলে গেছে। সব দোষ আপনার। আপনার জন্য সিএনজিটা চলে গেছে, এখন আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। এখন আমি কি করব? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করো, মাথা খেয়ে ফেলছে। ফলো মি। সেজান কথাকে নিজের গাড়ির কাছে নিয়ে ব্যাগ রেখে বলল, উঠো, আমি তোমাকে পৌঁছে দেব। ভাড়া কত? সেজান অবাক হয়ে বলল। আমাকে তোমার ট্যাক্সি ড্রাইভার মনে হচ্ছে। কথা আমতা আমতা করে বলল, আসলে তা নয়, আমি আপনার সাথে যাব না। কিন্তু কেন? কথা মাথা নিচু করে মিনমিন করে বলল, কারণ আপনি গুন্ডা, আপনাকে আমার ভয় লাগে, আপনার সাথে আমি যাব না। সেজান অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। কথা চোখ তুলে একবার সেজানকে দেখল। সেজান ওর দিকেই চেয়ে আছে। তারপর হঠাৎ করে গাড়ির দরজা খুলে ওর হাত ধরে টেনে গাড়িতে বসালো। তারপর নিচেও বসলো। কথা কিছু বলতে গেলে সেজান চোখ পাকিয়ে তাকালো। চুপ করে বসে থাকো। কথা পুরো রাস্তায় ঠোঁটে আঙ্গুল দিয়ে বসে রইল। শ্বাস যেন আটকে আছে, যদি উল্টো পাল্টা কোথাও নিয়ে যায়, কিছু করে বসে। কথা রাস্তার দিকে তাকালো। গাড়িটা আশ্রমের দিকেই যাচ্ছে। কথা তবুও স্বস্তি পাচ্ছে না। গাড়িটা আশ্রমের কাছে আসতে দেখে কথা উৎফুল্ল হয়ে পড়ল। গাড়ি থামতে না থামতে সিট বেল্ট খুলে নেমেই দৌড় দিল ভিতরে। সেজান অবাক হয়ে চেয়ে রইল। আরে ব্যাগটা কি আবারও আমাকে টেনে ভেতরে নিয়ে যেতে হবে? আমি কি সার্ভিসম্যান? কেন যে উপকার করতে গেলাম। দুদিন পর আদৃশ নিচের কেবিনে দাঁড়িয়ে চিৎকার করছে। জিএম স্যার, সিনিয়র ম্যানেজার, ওয়াচম্যান, গার্ডরা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। গতকাল রাতে কেউ একজন ওদের টেকনোলজি রুমে ঢুকে কম্পিউটার ব্যবহার করে সব ডাটা ডিলিট করে দিয়েছে। অফিসের প্রয়োজনীয় সব ডাটাবেস হাতছাড়া হয়ে গিয়েছে। আদৃশ প্রচন্ড ক্ষেপে গেছে, তাই চিৎকার চেঁচামেচি করছে। এত বড় অফিসে এই সিকিউরিটি ব্যবস্থা! সবাই নিজের কাজে গাফিলতি করছে। আদৃশ সবাইকে ধমকাচ্ছে আর হুমকি দিচ্ছে চাকরি থেকে সব কয়টাকে ছাঁটাই করবে। আদৃশ হাইপার হয়ে বাড়িতে ঢুকছে। ওর পিছনে পিছনে সেজান। রোষা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। আদৃশকে এমন দেখে সেজানকে ডাকলো। সেজান ভাই, ওনার কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছেন। হ্যাঁ ভাবি, ভাই খুব রেগে গেছেন। কি হয়েছে? হ্যাঁ, আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। রোষা ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে? আসলে কেউ একজন আমাদের অফিসে ঢুকে আমাদের কম্পিউটার ব্যবহার করে অফিসের প্রত্যেক কর্মীর কম্পিউটার ডাটাবেস ডিলিট করে নিয়ে গেছে। কিন্তু কে করলো এটা? অফিসের এত ভালো সিকিউরিটি ব্যবস্থা। এত ভালো সিকিউরিটির মধ্যে দিয়ে হুডি পরা লোকটা ঢুকে পড়েছে। হুডি পরা? সিসিটিভি ফুটেজ দেখেছেন সেখানে? হ্যাঁ ভাবি, আমরা চেক করেছি, কিন্তু হুডি পরা লোকটার মুখ ঢাকা ছিল, এমনকি ওর হাত পা শরীরের প্রতিটা অংশ ঢাকা ছিল। সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। মাত্র 1 ঘন্টা সময় নিয়েছেন। 1 ঘন্টায় সব ডেটাবেস ডিলিট করে দিয়েছে। পাসওয়ার্ড কি করে জানলো? আর এত অল্প সময়ে কি করলো? যতটুকু বুঝলাম তিনি একজন হ্যাকার। হ্যাকার? আমাদের বাড়িতে যে ঢুকেছিল সে কি হ্যাকার ছিল? হয়তো, অথবা এক টিমের লোক ওরা, যারা সবাই হুডি ব্যবহার করে। ভাবি আপনি সাবধানে থাকবেন। ভাইয়ের মন মেজাজ ভালো না, রেগে গেলে কি করে বুঝতে পারে না। ভাইয়ের মেজাজ মর্জি বুঝে কথা বলবেন। আপনাকে এটা বলার জন্য এসেছি। রুষা আলতো হেসে বলল, জি সেজান ভাই, আপনি চিন্তা করবেন না। সেজান চলে গেল। রুষার সেজানকে ভালো মানুষ মনে হয়, কতটা কেয়ারিং। ওর জন্য চিন্তা করে বাড়ি পর্যন্ত বলতে চলে এসেছে। রুষা ঘরে গিয়ে আদৃশকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখলো। এখনো চেঞ্জ করেনি। রুষা 1 গ্লাস পানি নিয়ে ভয়ে ভয়ে ওর সামনে রাখলো। আদৃশ চোখ তুলে একবার দেখে আবারও চুপ করে রইল। রুষা দাঁড়িয়ে আছে, কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আদৃশ গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিল। তারপর বলল, কি হচ্ছে এসব আমার সাথে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমি কোনো ক্লু পাচ্ছি না। কে করছে, কেন করছে, কিছুই বুঝতে পারছি না। এই প্রথম এমন হচ্ছে আমার সাথে। আমি পদে পদে হেরে যাচ্ছি। এভাবে চলতে থাকলে একদিন আমি ধ্বংস হয়ে যাব। রুষা ওর পাশে বসে বলল, এভাবে বলছেন কেন? আপনি একটু চেষ্টা করুন, সব আগের মতো হয়ে যাবে। হার মেনে বসে থাকলে চলবে না। আপনার প্রথমত ওই কালপিটকে খুঁজে বের করতে হবে। আপনার সব সমস্যার সমাধান সেই দেবে। তাকে তো ধরতে পারছি না। মনে হচ্ছে অলৌকিক কোনো শক্তি এসব করে হাওয়া হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য শুভ না। আমি আসার পর থেকেই
একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কি ঠিক না? আদৃশ ওর দিকে চেয়ে আছে, রুষাও চেয়ে আছে। ওর চোখ ছলছল করছে। রুষা, পড়াশোনা জানা মেয়ে তুমি, এসব কি বলছো? যাই হয়ে যাক, তুমি সবসময় আমার কাছে থাকবে। তোমাকে আমি রানীর হালে রাখবো, অনেক সুখে রাখবো। শুধু আমাকে ধোকা দিও না, কারণ যে আমাকে ধোকা দেয় সে বেঁচে থাকে না। রুষা ওর কথা শুনে আলতো হেসে বলল, আমি আপনাকে ধোকা দেব কেন? আপনার ক্ষতি মানেই আমার ক্ষতি। আদৃশ রুষার হাত ধরল। রুষা হাতের দিকে তাকালো। আদৃশ রুষার আরো কাছে এলো। রুষা সরছে না, স্থির হয়ে আছে। আদৃশ রুষার গালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করলে রুষা চোখ বন্ধ করে নেয়। আদৃশ ওর ঠোঁটের দিকে এগিয়ে গেলে দরজায় কড়া পড়ে। রুষা ছিটকে দূরে সরে যায়। ঘন ঘন ঢোক গিলে উঠে গেল। দরজা খুলে দেয়। একজন সার্ভেন্ট আদৃশকে উদ্দেশ্য করে বলল, জিএম স্যার এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। আদৃশ দ্রুত উঠে গেল। ওর চোখ চকচক করছে।